ইরানের সাথে আমেরিকার যুদ্ধ সম্ভাবনা কতটুকু? That's very interesting point আপনি তুলছেন। mid-90s ইসরায়েলের প্রেসক্রিপশনে আমেরিকার কাছে একটা প্রেসক্রিপশন দিয়েছিল 7টা যুদ্ধের জন্য। এর মধ্যে 6টা যুদ্ধ হয়ে গেছে। The 7th war is remaining. That is the Iran. Maximum pressure tactic. Either you sign the deal or we bomb you. সেই বিষয়ে কথা বলার জন্য একজন চমৎকার ভূ রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্যার আমাদেরকে আজকে শিখাবেন। দীর্ঘ 40 বছরের অভিজ্ঞতা ওনার। বাংলাদেশ নেভিতে যখন রিটায়ার করেন অ্যাজ আ কমোডর র্যাঙ্কটা হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল সমমর্যাদার। বাংলাদেশ নেভিতে কাজ করার পাশাপাশি ইউনাইটেড নেশনসে ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। অ্যাজ আ প্রলিফিক রাইটার ওনার যে নতুন বইটা আসছে সেটা হচ্ছে জিওপলিটিক্স অফ টেরোরিজম ইন দ্য স্যান্ডস। মানে প্রশ্নটা ছিল এরকম যে ইরানের সাথে আমেরিকার যুদ্ধ হবে কিনা, সেটার উত্তর উনি বলতেছে যে ইরানের যদি নিউক্লিয়ার বোম থাকে তাহলে যুদ্ধটা হবে না, আর ইরানের যদি নিউক্লিয়ার বোমটা না থাকে বা নিউক্লিয়ার বোমের খুব কাছে সে না থাকে তাহলে ডেফিনেটলি তারপর যুদ্ধ হবে, যেভাবে ইরাকের সাথে যুদ্ধ হয়েছিল। আমেরিকা হ্যাজ দ্য ক্যাপাসিটি টু অ্যাটাক ইরাক, কোনো সন্দেহ নাই। আমেরিকার মিলিটারি বেস সব জায়গাতে আছে। সো যদি ইনকেস যুদ্ধ বেঁধে যায়, হোপফুলি নট, তাহলে এই দেশগুলো কিন্তু আক্রমণের শিকার হবে। দিস উইল বি অ্যাফেক্টেড। দে আর আন্ডার ইন্টারন্যাশনাল স্যাংশন লাস্ট 45 years। বাট আমার কাছে আশ্চর্য লাগে এই 45 years এর স্যাংশনের মধ্যে থেকে মিলিটারি ক্যাপাসিটি যেটা ডেভেলপ করছে, এটা সত্যিকার একটা আশ্চর্যের বিষয়। অ্যাটাক করতে তো কোনো পাওয়ারফুল কান্ট্রি তো কোনো কারণ লাগে না। এদিকে ইসরায়েল গোলান হাইট থেকে আরো সামনে চলে গেছে টুয়ার্ডস দামাস্কাস। দামাস্কাস ওয়াজ এর আর্টিলারি ইনস্ট্যান্স। ওয়াই পানামা ক্যানাল ইজ সো সিগনিফিকেন্ট? এটা সিগনিফিকেন্সটা এরকমই, কারণ অপারেশনস ম্যানেজমেন্ট চায়নার হাতে গেছে। চায়না কামিং টু দ্য ব্যাকইয়ার্ড অফ আমেরিকা, এইটাই আমেরিকার পছন্দ না। আমেরিকার গ্লোবাল ইমেজের বিষয় আছে। আমেরিকার গ্লোবাল ইমেজ তো অলরেডি একটু 12টা বেজে গেছে। G7 এর সম্পর্কটা কি আগের মতো আছে? পুরো ওয়ার্ল্ড ইকোনমি বা তাদের অ্যালায়েন্স সহ যারা আছে, মৃত্যুদের সহ সবাইকে একটা জার্ক দিয়েছে, একটা ঝাঁকুনি দিয়েছে। আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়নের সিকিউরিটি স্পন্সর করবে না। তাহলে নেটো শেষ। ইউরোপিয়ান ইউনিয়ন ইজ ডিফেন্সলেস। কেন ইসরায়েলের সাথে টার্কির আসলে কখনোই যুদ্ধ হয় না বা যুদ্ধের কথাটা আসে না? হওয়ার মতো কোনো সিচুয়েশনও ছিল না, সিচুয়েশন তৈরিও হয় না। ইভেন আরব ইসরায়েল ওয়ার যতগুলো হয়েছে সেক্ষেত্রে টার্কি কিন্তু মোটামুটি একটা নিউট্রাল পজিশন মেনটেন করে চলছে। ব্রিক্স নিয়ে যে অপটিমিজমটা তৈরি হয়েছিল সেটাকে অঙ্কুরে বিনষ্ট করার জন্য বা একটু চাপে ফেলার জন্য মেবি এই যে ম্যাক্সিমাম প্রেশার ট্যাকটিক বা ট্রেড ওয়ার যেটা আছে, দিস কুড বি ওয়ান ট্যাকটিক্স। ভবিষ্যতেও যদি আবার এই ব্রিক্স অ্যান্ড ডি-ডলারাইজেশন কনসেপ্টটা মাথাচাড়া দিয়ে ওঠে, তখন হয়তো অ্যানাদার রাউন্ড অফ ট্রেড ওয়ার বা ইকোনমিক ওয়ার হয়তো আবার আমাদেরকে দেখতে হবে। কারণ এই ডি-ডলারাইজেশনটা আমেরিকা কখনোই মেনে নিবে না। তা তো নাই, কখনোই মেনে নিবে না। এই ভিডিও যদি আপনার কাছে উপকারী মনে হয়, আমি আরো বেটার ভিডিও যেন প্রডিউস করতে পারি, সেজন্য প্লিজ সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। স্যার, আপনার যে দুইটা বইয়ের মধ্যে বই, টেরোরিজম অফ দ্য স্যান্ডস, আজকে আমরা যেহেতু মিডল ইস্ট নিয়ে আলাপ করবো, তো এই বইটা লেখার ক্ষেত্রে আপনার আগ্রহটা কি ছিল বইটা লেখার পিছনে? 9/11 পরে টেরোরিজম ইস্যুটা কিন্তু একটা গ্লোবাল ইস্যু হয়ে দাঁড়াইছিল। সে আফগানিস্তান থেকে শুরু করে আলটিমেটলি এন্ডেড আপ ইন দ্য সিরিয়ার আইসিস থেকে শুরু। তখন আমি এই জিনিসগুলো খুব ফলো করতাম পার্সোনাল ইন্টারেস্টে। সিরিয়ার ক্ষেত্রে যেটা দেখলাম, স্পেশালি ইরাক ওয়ারের পরে প্রথমে আসলো আইসিস, এই নামটা ধরে আসলো ইসলামিক স্টেটার, তারপরে আসলো আইএস। এই নামগুলো সাডেনলি চেঞ্জ হয়ে যাচ্ছে। একসময় আসলো আইসিল, ইসলামিক স্টেট অফ সিরিয়ান লেভান্ট, একটা নাম আসছে। লেভান্টে হচ্ছে যে এটা দ্যাট ইনক্লুডস ইসরায়েল সহ ওই এলাকার যে দেশগুলো আছে, জর্ডান, সিরিয়া, ইরাক, সবগুলো ইসলামিক খেলাফতে পরিণত হবে। অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে সেন্সেশন তৈরি করার জন্য এই ধরনের ডায়লগুলো দেওয়া হতো। পরে এক সময় দেখা গেল যে হঠাৎ করে আইসিল উধাও হয়ে গেল, এই নামটা এখন তখন আর মিডিয়াতে আসে না। আমার কাছে মনে হয়েছে যে এই টেরোরিজমের পিছনে একটা পলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স কাজ করছে। তো ওই ইন্টারেস্ট থেকেই জিওপলিটিক্স অফ টেরোরিজম ইন দ্য সায়েন্স এইটা লেখার একটু আগ্রহ জেগেছিল। না, খুবই ইন্টারেস্টিং। ইরানের সাথে আমেরিকার যুদ্ধ হওয়ার সম্ভাবনা কতটুকু? ইটস ভেরি টাফ কোশ্চেন। না, বাট আমরা যদি এটাকে একটা সর্ট অফ পক্ষে করে যে এই কারণে হচ্ছে যুদ্ধ। দেখেন, ইরান যুদ্ধের আগে mid-90s ইসরায়েল প্রেসক্রাইবড 7 wars। ইসরায়েলের প্রেসক্রিপশনে আমেরিকার কাছে একটা প্রেসক্রিপশন দিয়েছিল 7টা যুদ্ধের জন্য। এর মধ্যে 6টা যুদ্ধ হয়ে গেছে। The 7th war is remaining, that is the Iran। মানে ওই 7টা যে প্রেসক্রিপশন দিয়েছিল যুদ্ধের, তার ভিতরে একটা ছিল ইরান। এছাড়া বাকিগুলোর সাথে যুদ্ধ হয়ে গেছে। লেবানন হয়েছে, ইরাক হয়েছে, সুদান হয়েছে, সোমালিয়া হয়েছে, সিরিয়া হয়েছে। ইরান হচ্ছে লাস্ট রেজিস্ট্যান্স টু ইসরায়েল। এই বাকি যেগুলো হয়ে গেছে, যেগুলো সবগুলো কিন্তু মোটামুটি ইসরায়েলের রেজিস্ট্যান্সে ছিল। দিস ওয়ার রেজিস্ট এগেইনস্ট ইসরায়েল। সো অনলি ওয়ান ইজ রিমেইনিং ইরাক। ইরাক যুদ্ধের আগে যে স্টোরিজ গুলো তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে যে ইরাকের কাছে উইপন অফ মাস ডিস্ট্রাকশন আছে, এবং টনি ব্লেয়ার তো বললোই যে
ইরানের কাছে যে ওয়েপন আছে, ইরাকের 45 মিনিট সময় লাগবে এটাকে ডিপ্লয় করার জন্য। বাট আনফর্চুনেটলি 45 যুদ্ধের পর থেকে আজকে প্রায় 22 বছর হয়ে গেল, এবং আমেরিকান সোলজাররা, ব্রিটিশ সোলজার ওখানে 11 বছর ছিল, বাট দে হ্যাভ নট ফাউন্ড এনিথিং। এবং আগামী 45 মিনিট তো ভালো, 45 বছরেও ইরাকের ওই WMD মোতায়েন করার মতো সক্ষমতা হবে না। সো 2013 সালে বিফোর অ্যাটাক করার আগেই, ইরাককে আক্রমণ করার আগে এই স্টোরিগুলো কিন্তু খুব বেশি বেশি ছড়ানো হয়েছিল। ইরানের ক্ষেত্রে কিছু আলামত দেখা যাচ্ছে। ইরান আর ইরাকের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, ইরান হ্যাজ সাফিসিয়েন্ট বা সিগনিফিক্যান্ট মিলিটারি পাওয়ার ক্যাপাসিটি, যেটা ইরাকের মধ্যে ছিলই না বিভিন্ন কারণে। ইরানকে নিয়ে যে কনসার্নটা হচ্ছে যে নিউক্লিয়ার ওয়েপন, তাদের নিউক্লিয়ার প্রোগ্রামটা, এটাই হচ্ছে মূল কনসার্ন। যেটা 2015 সালে সিকিউরিটি কাউন্সিলে যে 5 জন স্থায়ী মেম্বার প্লাস জার্মানি সবাই মিলে একটা নিউক্লিয়ার ডিল করলো, যেটা JCPOA বলে। ইরান সেটা সাইন করলো, ইরান ওয়াজ কমপ্লাইং, যেটা বিভিন্ন মিডিয়াতে তখন এসছে। আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের নজরদারিতেও ছিল। কিন্তু ওই JCPOA যখন সাইন হওয়ার পরেও, এটা তো ওবামা অ্যাডমিনিস্ট্রেশন সময় হলো, বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াজ অপোজড টু দিস ডিল। অ্যাকচুয়ালি হি ইজ নট ইন ফেভার অফ এনি ডিল, হি ইজ ইন ফেভার অফ অ্যাটাকিং ইরানিয়ান নিউক্লিয়ার সাইট। মানে ইরানের যে নিউক্লিয়ার সাইট গুলো আছে সেখানে সরাসরি মিলিটারি অ্যাকশনের পক্ষে সে। ওবামা অ্যাডমিনিস্ট্রেশন যখন এটা সাইনটা করলো, তখন সে এই নেতানিয়াহু কংগ্রেসে ভিজিট করলো, রিপাবলিকান ছিল মেজরিটি, তাদের আহ্বানে ওখানে ভিজিট করলো, অ্যাড্রেস দেম, এবং ওবামার সরকারকে নেতানিয়াহু তীব্র ভাষায় সমালোচনাও করছে। ওই সময় আমেরিকাতে ভিজিট হয়েছে, আমেরিকার সরকারের বিরুদ্ধে সরকারকে সে তীব্র ভাষায় সমালোচনা, and he was not in favor, still not. 2018 সালে যখন ট্রাম্প ক্ষমতায় আসলো, ক্ষমতায় এসে ইউনিলেটারালি একতরফাভাবে সে JCPOA থেকে বের হয়ে চলে আসে। এবং এটার থেকে বের হওয়ার আগেও কিন্তু সে এই চুক্তি যেটা হয়েছিল, নিউক্লিয়ার ডিল যেটা হয়েছিল, এটা অনেক সমালোচনা করেছে। সমালোচনা করে হি গেভ এন অ্যাড্রেস টু দ্য নেশন, উনি কেন বের হয়ে আসতে যাচ্ছেন। ফাইনালি হি কেম আউট, হুইচ নেতানিয়াহু ওয়ান্টেড, এই ডিল থেকে বের হয়ে আসার জন্য, and he was favoring military action. একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট, আপনারা যারা এফেক্টিভলি টাকা কিভাবে আয় করব, ব্যয় করব, বিনিয়োগ করব, সেভ করব, এই বিষয়ে জানতে চান, সেই ব্যাপারে আপনাদের জন্য এফিশিয়েন্ট মানি ম্যানেজমেন্টের এই কোর্সে আমরা নিয়ে এসেছি। এনরোল করার জন্য লিঙ্কে ক্লিক করুন। দেখেন, এইবার সেকেন্ড টার্মে ক্ষমতা আসার পরে এখন আবার উনি ইন্টারেস্টেড টু গো ব্যাক টু দ্য ডিল। এর সাথে কি অ্যাড করছেন, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম প্রেশার ট্যাকটিক। বিষয়টা হচ্ছে এরকম, আইদার ইউ সাইন দ্য ডিল অর উই বম্ব ইউ। ইরান সাইন করবে কি করবে না, তাদের সাথে আলোচনা হচ্ছে, সেকেন্ড রাউন্ড টক্স হয়েছে, থার্ড রাউন্ড ইনডাইরেক্ট টক্স চলছে। গতকালকে তো সেকেন্ড রাউন্ড হয়ে গেল রোমে, থার্ড রাউন্ড হয়তো হবে আর আগে এক সপ্তাহ পরে। যেটা মিডিয়াতে যেগুলো এসছে, আমেরিকার যে টার্মস যেটা আছে, যে কন্ডিশনস গুলো দিয়েছে টু সাইন দ্য ডিল, একটা হচ্ছে যে ইরান যে ইউরেনিয়াম এনরিচমেন্ট যতটুকু করেছে পুরোটুকু থার্ড কান্ট্রিতে চলে যাবে, পাঠা দিতে হবে, যেটা আমেরিকা উইল ডিসাইড কোন দেশে যাবে না যাবে, সেটা চলে যাবে। সেকেন্ড হচ্ছে তার যে নিউক্লিয়ার প্রোগ্রামের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, কমপ্লিটলি সব ডিসম্যান্টেল করতে হবে, মানে নো ইনফ্রাস্ট্রাকচার উইল বি দেয়ার। আর একটা যেটা আসছে, তার যে স্ট্র্যাটেজি, তার যে ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম যেটা আছে, দ্যাট হ্যাজ টু বি, ওটাকে খাটো করে ফেলতে হবে। যেমন ইরাক ওয়ারের পরে ইরাকের সাথে যে আমেরিকা যে চুক্তিটা করেছে, ইরাক যে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার যেখানে করেছে, যেটা তাতে ইরাক 150 কিলোমিটারের বেশি কোনো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাখতে পারবে না। এন্ড দ্য পারপাস ইজ সিম্পলি আন্ডারস্টুড। স্কাড ক্ষেপণাস্ত্র যেটা ছিল সাদ্দামের সময়, that could reach up to Saudi Arabia and Israel, but ওই যুদ্ধের পরে ইনস্টেড অফ সারেন্ডার সেখানে ওই ক্ষেপণাস্ত্রটা 150 কিলোমিটারের মধ্যে লিমিট করে দেওয়া হয়েছে। সো যে কন্ডিশন আমেরিকা ইরানকে দিয়েছে, ইরান এই কন্ডিশনগুলো মানবে কিনা, দ্যাটস এ বিগ কোশ্চেন। এখন পর্যন্ত তাদের বক্তব্য হচ্ছে ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রোগ্রাম ইজ নন নেগোশিয়েবল, এটা আলোচনার যোগ্য না, এটা বাদ দিয়ে বাকি আলোচনা হতে পারে, এরকম একটা তাদের বক্তব্য হচ্ছে। এখনো দুই পক্ষ সরাসরি তো আলোচনায় বসেনি, মিডিয়া থার্ড পার্টির মাধ্যমে তার আলোচনা হচ্ছে। ইরান আমেরিকার টার্মস কতটুকু গ্রহণ করবে কিনা, সেটা হয়তো আর একটু সময় লাগবে বোঝার জন্য। দুই পক্ষই চিন্তা করবে, তার লাভ লোকসানের হিসাবটা চিন্তা করবে। ইউরোপের একজন রাজনৈতিক, আর একটা জিনিস বলি, যে আমেরিকা অ্যাটাক করবে কিনা, আমেরিকা হ্যাজ দ্য ক্যাপাসিটি টু অ্যাটাক ইরান, কোনো সন্দেহ নেই। আমেরিকার সে সক্ষমতা আছে, মিলিটারি, ফাইন্যান্সিয়াল সবকিছুই আছে। বাট কোশ্চেন হচ্ছে, আমেরিকার অ্যালাই যারা আছে মিডল ইস্টে, সৌদি আরবিয়ান, গালফ কান্ট্রিজ যেগুলো আছে, এদের একটা সম্মতি কি দিবে তারা? কারণটা হচ্ছে, যদি আমেরিকা অ্যাটাক করে, আমেরিকাও তার মিত্রদের দিকটাও তো চিন্তা করতে হবে। দিস কান্ট্রিজ উইল বি অ্যাফেক্টেড। কাতার অথবা ওমানের ফরেন মিনিস্টার বলছে, যদি এ ধরনের যুদ্ধটা হয়, তাহলে তাদের যে ওয়াটার সোর্স যেটা আছে, দ্যাট উইল বি ফুললি কন্টামিনেটেড। তো সেই কন্টামিনেশন হয়ে গেলে তাদের তো একদিনও খাবার পানি নেই। সো দ্যাটস এ কোশ্চেন। প্লাস এটার বাদ দিয়েও, যেহেতু মিডল ইস্টে সব জায়গাতেই
কয়েকটা দেশ ছাড়া, সিরিয়া বাদে, লেবানন, আমেরিকার মিলিটারি বেস সব জায়গাতে আছে। সো যদি ইনকেস যুদ্ধ হয়ে বেঁধে যায়, হোপফুলি নট, তাহলে এই দেশগুলো কিন্তু আক্রমণের শিকার হবে, দিস উইল বি অ্যাফেক্টেড। তো সবকিছু মিলে এখনো ঠিকঠাক হবে কি, যুদ্ধ কি হবে না হবে, আরো একটু সময় লেগে বুঝতে হবে। ইউরোপের একজন খুবই সিনিয়র জিও পলিটিক্স অ্যানালিস্ট একটা কথা বলছে, কথাটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। উনি বলছে ইরানের যদি, মানে প্রশ্নটা ছিল এরকম যে ইরানের সাথে আমেরিকার যুদ্ধ হবে কিনা, সেটার উত্তর উনি বলতেছে যে ইরানের যদি নিউক্লিয়ার বোম থাকে তাহলে যুদ্ধটা হবে না, আর ইরানের যদি নিউক্লিয়ার বোমটা না থাকে বা নিউক্লিয়ার বোমের খুব কাছে সে না থাকে তাহলে ডেফিনেটলি তারপর যুদ্ধ হবে, যেভাবে ইরাকের সাথে যুদ্ধ হয়েছিল। দ্যাট ইজ ওয়াই ইরান জানে যে আমি যদি আমার বোমা বানানোর ক্যাপাবিলিটি যদি আমি কোনো কারণে সারেন্ডার করি, তারপরের কয়েক বছরের মধ্যে এসে ইরাকে যে উসিলা দিয়ে যুদ্ধ করছিল সেই একই উসিলা দিয়ে যুদ্ধ করবে। সো ইটস লাইক ইরানের ব্যাপারটা এরকম যে আমার যদি বোম থাকে ওই বোমের জন্য আমাকে হয়তো ছেড়ে দিবে। ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট আপনি তুলছেন। আমি রিসেন্টলি একটা আর্টিকেল লিখেছি, যেটা পত্রিকায় এসছে, উইল ইরান বি বম্বড অর হ্যাভ দ্য বম্ব। নিউক্লিয়ার পাওয়ার ব্যালেন্স যেটা আমরা বলি, নিউক্লিয়ার প্যারিটির বিষয় যেটা বলি, সেটা হচ্ছে ইভেন নাম্বার হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার ব্যালেন্স এনশিওর করে। ইভেন নাম্বার হচ্ছে জোর সংখ্যা। মিডল ইস্ট একটা রিজিয়নকে যদি আমরা ধরি, এখানে ইসরায়েলের নিউক্লিয়ার ওয়েপন আছে, দ্যাটস ফর শিওর, আর কোনো দেশের নাই। সো এই বেজোর সংখ্যার যে নিউক্লিয়ার ইনভেন্টরি যেটা আছে, এটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার ইমব্যালেন্স তৈরি করছে। জোর সংখ্যা হলে, এটা বলা হয়, এটা আমার নট মাই থিওরি, ঠিক যেমন ইন্ডিয়ার পাকিস্তান, হ্যাঁ যেমন ইন্ডিয়া পাকিস্তান, জোর সংখ্যা হলে একটা পাওয়ার ব্যালেন্স হয়। সো ও জানে, এক্স জানে যে ওয়াইয়ের কাছে বোম আছে, আমি যদি মারি আই উইল অলসো গেট ওয়ান। সো দুইজনই তখন একটু রেস্ট্রেইনড হয়ে যায় এই নটোরিয়াস উইপন ব্যবহারের ক্ষেত্রে। আমি যেটা অনেক জায়গায় বলেছি যে ইরাকের যে অ্যাটাক, যে 2003 সালে যে ইরাক যুদ্ধ যেটা হলো, বলা হয়েছিল যে ইরান হ্যাজ WMD, এটা সেটা, বা সত্যি সত্যি যদি ইরাকে থাকতো আমেরিকা ওখানে অ্যাটাক করতো না। সো ইরানের ক্ষেত্রে বলা হয়, একই কথা বলা হয় যে ইরান যদি ইরান ক্যান হ্যাভ এ বম্ব, তাহলে হয়তো সে তার উপর হয়তো আক্রমণটা আসবে না। এখন ইরান করবে, বম বানাবে কিনা বা কি করবে না করবে, সেটা তো তাদের স্ট্র্যাটেজিক একটা বিষয়, চিন্তাধারার বিষয়। বাট অন দ্য আদার হ্যান্ড, ইসরায়েল ইজ অ্যাডামেন্ট টু অ্যাটাক ইরানস নিউক্লিয়ার ফ্যাসিলিটিস, বাট একটা পর্যায়ে চলে গেলে তখন ওই একটা করা সম্ভব। দুইটা পয়েন্ট আপনি যদি কাইন্ডলি বলেন। একটা হচ্ছে যে ইরান হিস্টোরিক্যালি, পার্সিয়ানরা আর ভেরি ডিফারেন্ট ফ্রম লেটস সে ইরাক অর লিবিয়া। দে হ্যাভ আ গ্রেট হিস্ট্রি অফ ওয়ার অ্যান্ড ওয়ারিয়ার্স। যে জিওগ্রাফি বা তাদের যে লোকেশনও is not an easy place to মানে go into a war and defeat them. And on top of that, তাদের মিলিটারি ক্যাপাসিটি বেশি, যদিও তাদের ইকোনমির অবস্থা খুবই খারাপ, বা তাদের মিলিটারি ক্যাপাসিটি ইরাকের অথবা লিবিয়ার মিলিটারি ক্যাপাসিটি থেকে সম্ভবত বেশি। আমেরিকার যে ইকোনমিক কন্ডিশন, কনসিডারিং চায়না এবং রাশিয়া, সেইটা আমেরিকা ইকোনমিক্যালি কি ওই স্ট্রেংথ আছে কিনা, দ্যাটস আ পয়েন্ট, যেটা তাদের আজ থেকে 25 বছর আগে ছিল বা 30 বছর আগে ছিল। অন টপ অফ দ্যাট, ইরানের সাথে রাশিয়ার একটা হিস্টোরিক্যাল সম্পর্ক আছে, যে সম্পর্কটা ইরাকের সাথে রাশিয়ার এতটা স্ট্রং ছিল, বাট ইরানের মতো স্ট্রং ছিল না। সো এই কনসিডারেশনে কি এই যুদ্ধটা নাও হইতে পারে কিনা, আপনার কি মনে হয়? বা হইলে কি সেটা আমেরিকার জন্য খুব বড় একটা ইকোনমিক এবং মিলিটারি প্রেশার হবে কিনা? না, সিচুয়েশন বা সম্পর্ক তো এটা তো পরিবর্তনশীল, তো এটা তো স্থায়ী কিছু না। আমেরিকা এখনো কিন্তু ওয়ার্ল্ডের নাম্বার 1 ইকোনমিক পাওয়ার। সো ওটা নিয়ে কিন্তু সমস্যা নেই। ইরানিয়ানদের ক্ষেত্রে সমস্যা যেটা বিষয় আমার যেটা দৃষ্টি আকর্ষণ করছে, সেটা হচ্ছে দে আর আন্ডার ইন্টারন্যাশনাল স্যাংশন লাস্ট 45 ইয়ার্স। বাট আমার কাছে আশ্চর্য লাগে, এই 45 ইয়ার্সের স্যাংশনের মধ্যে থেকে তারা যে মিলিটারি ক্যাপাসিটি যেটা ডেভেলপ করছে, এটা সত্যিকারের একটা আশ্চর্যের বিষয়। বিকজ এই নিউক্লিয়ার টেকনোলজি নেয়া, মিসাইল টেকনোলজি, ব্যালিস্টিক মিসাইল টেকনোলজি, ড্রোন টেকনোলজি, তারা অনেক হাইটেক মিলিটারি ইকুইপমেন্টে চলে গেছে। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। তাদের রেজিলিয়েন্সটা আছে, তারা ইকোনমিক্যালি অনেক দুর্বল হয়ে গেছে। পিপল আর স্যাক্রিফাইসিং তাদের কমফোর্ট আর সবকিছুই বলেন, বাট তারা যখন সার্ভাইবিলিটি কোশ্চেন চলে আসে, তখন এই স্যাক্রিফাইসটা মনে হয় মানুষ অ্যাকসেপ্ট করে নেয়। তো ইরানের ক্ষেত্রে সেটাই হয়েছে, কারণ 2015 সালে তারা তো অ্যাকসেপ্টেড যে উইল নট গো ফর নিউক্লিয়ার প্রোগ্রাম, অ্যান্ড সবকিছু তারা ওপেন করে দিয়েছে। তারা তাদের নিউক্লিয়ার প্রোগ্রামের কিছু কিছু অংশ ডিসমেন্টেলও করেছিল, বাট ফাইনালি চলে যাও। এখন ইরানের সংশয় যেটা হচ্ছে, আচ্ছা এখন এবারও যদি আমরা সব অ্যাগ্রি করে যাই, 2 দিন পরে আবার একটা উসিলা দেওয়া বললো, ইরাকের মতো ঘটনার ক্ষেত্রে উসিলা দেওয়া বললো যে না, ওদের কাছে এটা রয়ে গেছে, ওটা হাইড করছে, সো স্যাংশনটা আবার দেওয়া হোক, তখন তাদের হাতে আর কিছু নাই, কোন ট্রাম্প কার্ড নাই।
সে ইরানের মধ্যে ওই ভয়টা কাজ করছে। ইভেন দ্য ফিয়ার যে সবকিছু আমরা ছেড়ে দিলাম, তারপর যে আমাদের উপর অ্যাটাক করে ইরাকের মতো অবস্থায়, যে দিতেই পারে। অ্যাটাক করতে তো কোনো পাওয়ারফুল কান্ট্রি তো কোনো কারণ লাগে না। যেমন রাশিয়া যে ইউক্রেনকে আক্রমণ করলো, তো তার রাশিয়া একটা রিজন শো করে অ্যাটাক করে দিল। পাওয়ারফুল কান্ট্রি এই অ্যাডভান্টেজটা তারা সবসময় অ্যাবিউজ করে আর কি। আপনার এই যে বর্তমান যে মিডল ইস্টকে এইভাবে যে কার্ভ আপ করা হইলো, মিডল ইস্ট আজকে থেকে 100 বছর আগে খুব ডিফারেন্ট একটা জায়গা ছিল। এই যে এত ভাগে ভাঙা হইলো এবং এই মিডল ইস্টের মধ্যে গত 100 বছরে এতগুলো যুদ্ধ হইলো, এটার মধ্যে বেশিরভাগের মধ্যে আমেরিকা এবং ইসরায়েল অ্যাক্টিভলি ইনভলভড, এবং আমেরিকা এবং সাথে ইউরোপ ডেফিনেটলি সাপোর্ট করছে। তাদের আসলে এন্ড গোলটা কি মিডল ইস্টে? মিডল ইস্ট অ্যাকচুয়ালি স্টার্টেড চেঞ্জিং আফটার 1948। 1948 সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, ফ্রান্স এবং ব্রিটেনের স্পন্সরশিপ, অ্যান্ড টু সাম এক্সটেন্ট ইউএন তো অফকোর্স রিকগনাইজড ইট, ইউএন এর স্পন্সরশিপ ছিল। এরপর থেকে কিন্তু জিনিসটা চেঞ্জ হতে শুরু করলো। মিডল ইস্ট জিওপলিটিক্স অর দ্য মিডল ইস্ট পলিটিক্স আরো বেশি জটিল আকার ধারণ করা শুরু করলো, ওখান থেকে শুরু হলো। শেষ কোথায় হবে অ্যাকচুয়ালি ভেরি ডিফিকাল্ট টু সে, বাট জিনিসটা যে প্রতিনিয়ত কমপ্লেক্স আকার ধারণ করছে সেই 1948 থেকে, কমপ্লেক্স যুদ্ধ, তারপরে ব্রেকিং দ্য আরব ইউনিটি, একসময় যে প্যান আরাবিজম যেটা ছিল, সেটা 1979 সালে যখন ইজিপ্ট ক্যাম্প ডেভিড অ্যাকর্ড সাইন করলো, তার ওখান থেকে ভাঙনটা শুরু হয়। আরবদের মধ্যে যে ইউনিটি যেটা ছিল, একতা যেটা ছিল, সেটা ভাঙা শুরু হলো। এরপরে আসলো ইরান ইরাক ওয়ার, ওইটা আরব ইউনিটিকে আরো ডিভাইড করে দিল, আরো ভেঙে দিল। এরপর আসলো ইরাক যে কুয়েত অ্যাটাক করলো, সেখান থেকে কোয়ালিশন ফোর্স আসলো, কুয়েতের ইন্ডিপেন্ডেন্স স্যালভেজ করলো সাদ্দামের অকুপেশন থেকে। তারপরে আবার আসলো ইরাক ওয়ার, আরব স্প্রিং যেটা আসলো 2011 সালে। প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা ঘটনা প্রেক্ষিতে কিন্তু আরব দেশগুলোর যে পলিটিক্স যেটা আছে, অ্যালাইনমেন্ট যেগুলো, সবগুলো চেঞ্জ হয়ে তাদের মধ্যে ডিসইউনিটিটা বেড়ে গেছে। এন্ড কোথায় হবে এটা বলা মুশকিল, বাট যেটা হতে পারে সেটা হচ্ছে যে আরবস উইল রিমেইন ডিভাইডেড। সেখানে তাদের আগের যে একটা ভয়েস ছিল, সেটা স্ট্রং ভয়েস তাদের থাকবে না। আমার ধারণা যেটা ওখানে ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েলের যে ডমিনেন্স যেটা আছে ইভেন ওভার দ্য আরবস, এটা হয়তো আরো প্রকট আকার ধারণ করতে পারে। আমরা যদি ইসরায়েলকে একটা রাষ্ট্র হিসেবে দেখি, এই রাষ্ট্রটার আমি যদি আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়াতে একভাবে সৃষ্টি হয়েছিল, কিন্তু ইসরায়েলের আমি যদি জিউইশ পপুলেশনের অলমোস্ট 50% কিন্তু ইসরায়েলে থাকে না। তারা ইসরায়েলকে সেফ মনে করে না, এবং ইসরায়েল যত ফ্রন্টে যুদ্ধ করতেছে, ওইদিকে লেবাননের সাথে, এদিকে হুতিদের সাথে, এদিকে প্যালেস্টাইন বা হামাসের সাথে, ইসরায়েল ইজ নট, মানে ইসরায়েল অ্যাজ আ স্টেট তার নাগরিকদের জন্য তো আসলে সেফ হচ্ছে না, বাট সে তো আরো ফ্রন্ট তৈরি করে যাচ্ছে। সো হোয়াট টাইপ অফ স্টেট ইজ ইট? ইসরায়েলের যে ফ্ল্যাগ জুটে দেখেন, যেটা দুই পাশে দুইটা ব্লু স্ট্রিপ আছে, মাঝখানে ওদের প্রবলি ধর্মীয় যে সাইনটা আছে, ব্লু বলা হয়, ইট ইজ জর্ডান রিভার টু দ্য মেডিটেরিয়ান। তাদের যে গ্রেটার ইসরায়েলের যে ড্রিম যেটা আছে, ওইটা তারা এস্টাবলিশ করতে চাচ্ছে, এবং ওইটা এস্টাবলিশ করতে যেয়ে কিন্তু এত যুদ্ধ বিগ্রহ কন্টিনিউয়াস চলতেছে। ফাইনালি আমরা যেটা এখন যারা শুনছি যে প্যালেস্টাইনদের যে ক্ষেত্রে এথনিক ক্লিনসিং এর যে ঘটনাগুলো সামনে আসতেছে বা কথা উঠে আসছে, এগুলো সবই হচ্ছে ওই ঘটনার প্রেক্ষিতে এই জিনিসগুলোর ডেভেলপমেন্টটা। সো তাদের আইডিয়াটা হচ্ছে কি, আমরা ওই ফ্রম রিভার টু দ্য সি পর্যন্ত যে গ্রেটার ইসরায়েল পর্যন্ত আমরা বর্ডার এক্সটেন্ড করতেই থাকবো অ্যাট এনি কস্ট, এবং তখন আমাদের এটা একটা সাইজেবল পাওয়ারফুল রাষ্ট্র হবে যেটা মিডল ইস্টকে নিয়ন্ত্রণ করবে। অনেকটা তাই, আমি তাই বলি। তাদের বিবলিক্যাল কিছু ইয়েও আছে, যে ধর্মীয়, যে তাদের ড্রিম ল্যান্ড যেটা আর কি, রিভার টু দ্য সি, দ্যাট ইজ অলসো দ্য ড্রিম ল্যান্ড। আমরা যখন বর্তমান সিরিয়ার অবস্থা দেখি, এবং আমরা যখন টার্কির অবস্থা দেখি, সিরিয়াতে আসাদের পতনের পরে সিরিয়া নিয়ে অনেক কথা হয়েছে। কেউ বলছে যে ইট হ্যাজ বিকাম মোর প্রো ইসরায়েলি, অনেকে বলছে যে ইট হ্যাজ বিকাম প্রো টার্কিশ। কিছু পলিটিক্যাল অ্যানালিস্ট বলছে যে যখন কার্ডিশদের সাথেও টার্কির অনেকটা একরকম সংকটটা কমে আসলো, তখন দের ইজ আ চান্স দ্যাট টার্কি এবং সিরিয়ার মধ্যে একটা স্ট্রং বেস তৈরি হবে, যেটা টার্কি সরাসরি ইসরায়েলের সাথে যুদ্ধ না করলেও সিরিয়া থ্রুতে টার্কি উইল ক্রিয়েট আ রেজিস্ট্যান্স। আপনার কাছে সিনারিওটা কি মনে হয়? সিরিয়ার ক্রাইসিস যেটা শুরু হয়েছে, কিন্তু ইট ওয়াজ বোর্ন ফ্রম দ্য আরব স্প্রিং। 2011 সালে যে আরব স্প্রিং এর যে হাওয়া যেটা শুরু হলো, সেটা তো তিউনিসিয়া থেকে শুরু হলো 2011 সালে। আর একটা করে সব আরব দেশের উপর থেকে এর ঝড়টা গেছে, বাট সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হয়েছে লিবিয়া অ্যান্ড সিরিয়া। লিবিয়ার ক্রাইসিসটা সেই ইউএসএ অ্যান্ড ন্যাটো তারা মিলে এটাকে
খুব কুইকলি শেষ করে ফেলছে। বাট সিরিয়ার ক্ষেত্রে পারে না বিকজ অফ ইরানিয়ান অ্যান্ড রাশিয়ান সাপোর্টের জন্য। এখানে চেয়েছিল কুইকলি এই চেঞ্জ ওভারটা করার জন্য, রেজিম চেঞ্জ যেটা, সেটা করতে পারেনি। অনেক প্রায় 11 বছর বা 14 বছর লাগলো। এই 14 বছরে সিরিয়ার যে অবস্থা যেটা আছে, এই সিরিয়ার এখন যে অবস্থায় আসছে তাতে তারা নিয়ার ফিউচারে পলিটিক্যাল এবং মিলিটারি পাওয়ার হিসেবে আর ফেরত আসবে না। আরব স্প্রিং এ শুরু হওয়ার আগে বা সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে টার্কির সাথে কিন্তু সিরিয়া খুব ভালো সম্পর্ক ছিল, গুড রিলেশন। বাট এই সিভিল ওয়ারটা শুরু হওয়ার পরে যখন টার্কি ওয়াজ পুশিং আসাদ টু কুইট, তারা কুইট করলো না, তখন তাদের সাথে আবার একটু ভিন্ন ধরনের সম্পর্কটা তৈরি হলো। এখন রেজিম চেঞ্জের পরে আসাদ গভর্নমেন্ট যখন চলে গেল, তারপরে দেখা গেছে যে তুরস্ক সিরিয়ার ভিতরে চলে আসে, দে হ্যাভ টেকেন ওভার এন এয়ার বেস ইন সিরিয়া। এদিকে ইসরায়েল গোলান হাইট থেকে আরো সামনে চলে গেছে টুয়ার্ডস দামাস্কাস। গোলান হাইট থেকে এই রেজিম চেঞ্জের আগে, সিরিয়াতে রেজিম চেঞ্জের আগে গোলান হাইটে ইসরায়েল ওয়াজ অ্যাট আর্টিলারি ডিস্টেন্স from Damascus. Damascus was at artillery distance. আর এরপরে রেজিমটা চেঞ্জ হওয়ার পরে ইসরায়েল স্টার্টেড মুভিং ফরওয়ার্ড। তারা তাদের যে বাফার জোন যেটা ছিল এটাকে আরো ওয়াইডেন করলো। বাট কোথায় যে শেষ করছে বা কোথায় যে তারা দাঁড়িয়ে আছে সেটা এখনো জানা যায়নি। বাট সেইড দ্যাট ইট ইজ তারা দামাস্কাসের দিকেই এগিয়েছে। টার্কির ইন্টারেস্ট যেটা আছে এই সিরিয়ার নর্থ থেকে আপনার ইরাকের নর্থ পর্যন্ত যে কুর্দিশ যে রিজিয়নটা আছে, টার্কি ইজ ভেরি অপোজ টু ইন্ডিপেন্ডেন্ট কুর্দির স্টেট। সো এই রিজিয়নটা যেন কুর্দিশটা কোনো ধরনের ইন্ডিপেন্ডেন্স করতে না পারে, সেটার জন্য টার্কির মেইন ইন্টারেস্ট হচ্ছে এখানে। ইরাক ওয়ারের পরে ইরাকের নর্থে যে কুর্দিশ যে এলাকা যেটা ছিল, সেখানে ইসরায়েল ওয়াজ প্রমোটিং অ্যান ইন্ডিপেন্ডেন্ট কুর্দিস্তান। যে কারণে হোক, আমেরিকার সাপোর্ট হয়তো না থাকার কারণে ওইটার ফার্দার আগায়নি। তারপর তো আরব স্প্রিং চলে আসলো, এই সিভিল ওয়ার গুলো শুরু হয়ে গেল। টার্কির ইন্টারেস্টটা হচ্ছে সিরিয়াতে, তাদের ফুটহোলটা ওখানে রাখবে এবং টু প্রিভেন্ট এন ইন্ডিপেন্ডেন্ট কুর্দিশ স্টেট অন দ্য নর্থ অফ সিরিয়া অ্যান্ড আপ টু ইরাক পর্যন্ত। আপনার কাছে কি মনে হয় যে ইসরায়েলের যে এক্সপ্যানশন, সেই এক্সপ্যানশন তো স্বাভাবিকভাবেই সে দামাস্কাস মতো নিতে যাবে, কারণ তার গ্রেটার ইসরায়েলের মধ্যে এই পয়েন্টগুলো পড়ে। তো সেই জায়গাটায় তখন টার্কি রেজিস্ট করবে, কারণ টার্কির বাউন্ডারিতে অনেক বেশি চলে আসতেছে। না, আমার মনে হয় না যে টার্কি বা ইসরায়েল তারা নিজস্ব কোনো সংঘর্ষে ডাইরেক্ট ওয়ার কনফ্রন্টেশনে এনগেজ হয়ে যাবে, আমার মনে হয় না। বাট ইসরায়েলের গোলান হাইট থেকে ইস্টের দিকে যাওয়ার একটাই অন্যতম কারণ হতে পারে তাদের সিকিউরিটি প্যারিমিটার যেটা আছে সেটাকে আর একটু এক্সপ্যান্ড করা, তাদের বাফারটাকে, তাদের এই ভিতরকার সিকিউরিটিটাকে আর একটু সুসংহত করার জন্য তারা বাফার জোনটাকে তারা বাড়িয়ে নিল এই সিরিয়ার এই দুর্বল অবস্থা থেকে। এটাই আমরা অনেকেই জানি টাকা কিভাবে আয় করতে হয়, কিন্তু টাকা কিভাবে আমি এফেক্টিভলি ম্যানেজ করব, কিভাবে জমাবো, কোথায় আমি ইনভেস্ট করতে পারবো, ইনভেস্টমেন্টের আগে আমি কি কি জিনিস চিন্তা করব, সেই বিষয়টা আমরা অনেকেই বুঝি না। মাহমুদুল কবির ভাই, যিনি ফর্মার হেড অফ ফাইন্যান্স ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের, উনি খুব সুন্দর করে টেকনিক্যালি পয়েন্টগুলোকে উনি এক্সপ্লেন করছেন এই এফেক্টিভ মানি ম্যানেজমেন্ট কোর্সে। তার সাথে আমি অ্যাড করছি টাকা ছাড়া একটা ব্যবসা শুরু করে কিভাবে হালালভাবে, বৈধভাবে একটা ব্যবসাকে বড় করা যায় জিরো ক্যাপিটাল দিয়ে। গাইডলাইন ব্যক্তি পর্যায়ে এবং পারিবারিক পর্যায়ে আমি এই কোর্সে দেওয়ার চেষ্টা করছি। পানামা ক্যানেল নিয়ে অনেক কথা হয়েছে যে পানামা ক্যানেলের কন্ট্রোল কার কাছে। একবার আমেরিকার কাছে একসময় কন্ট্রোল ছিল, তারপরে চায়না এটাতে একরকম কন্ট্রোল নিল, এখন আবার ট্রাম্প এটা নিয়ে খুব উত্তেজিত যে পানামা ক্যানেলের, ওয়াই পানামা ক্যানেল ইজ সো সিগনিফিকেন্ট? বিকজ অফ দুইটা ওশানকে কানেক্ট করছে এখানে, আটলান্টিক এন্ড দ্য প্যাসিফিক। আর কোন ক্যানেল কিন্তু এই দুইটা ওশানকে কানেক্ট করেনি। এটা সিগনিফিকেন্সটা এরকমই, কারণ আটলান্টিক থেকে যদি এই পানামা ক্যানেলকে আমরা যদি বাদ দেই, আটলান্টিক থেকে প্যাসিফিকে যেতে হলে কি পরিমাণ রাস্তা, সমুদ্রপথ পাড়ি দিতে হবে চিন্তা করে দেখেন। বিজনেস কস্ট অফ বিজনেস কোথায় চলে যাবে। এবং এই দুইটার ভিতরে যে রেভিনিউটা একটা ইস্যু আছে, তার সবচেয়ে বড় ইস্যু হচ্ছে যে এখন অপারেশনস ম্যানেজমেন্ট চায়নার হাতে গেছে, চায়না কামিং টু দ্য ব্যাকইয়ার্ড অফ আমেরিকা। এইটাই আমেরিকার পছন্দ না। She wants to take over. তো জোর করে তো টেক ওভার করতে পারবে না। এখন ডিপ্লোম্যাসি প্লে করে কিভাবে কি করতে পারবে সেটা দেখা যায়। দখল তো করতে পারবে না। কানাডা ওয়ান্স, যে আমেরিকা, ট্রাম্প তো বলছেন যে গ্রিনল্যান্ডের কথা বলেছেন, জোর করে কি যায় দখল করতে পারবে? তার ইউরোপিয়ান অ্যালাইজের ভিতরে কি হবে? একটা গ্লোবাল, আমেরিকার গ্লোবাল ইমেজের বিষয় আছে।
আমেরিকার গ্লোবাল ইমেজ তো অলরেডি একটু 12টা বেজে গেছে। তারপরে থাকলে মুখে মুখে অনেকে অনেক কিছু বলে না, এক্সেপ্ট চায়না ছাড়া বাকি কেউই কিছু বলতেছে না। ইউরোপিয়ান ইউনিয়নকে তো এমন সাবজুগেট করছে যে স্টিল দে ক্যানট সে এনিথিং, তারা কিছু বলতে পারছে না। তো যা বলছে হ্যাঁ ঠিক আছে, মেনে একটু ম্যানেজ করে নিচ্ছে আর কি। এটা আপনার কাছে খুবই ইন্টারেস্টিং না যে G7 নেশন যেটা ছিল আমেরিকা, কানাডা, এখানে ইউরোপ, এখানে ফ্রান্স, ইটালি, জার্মানি, জাপান, আপনার কাছে যে তাদের মধ্যে ট্রাম্প আসার পরে সম্পর্কের যে একটা টানাপোড়েন যেটা গত 50 বছরে ওয়াজ ভেরি সলিড, এটা খুব ইন্টারেস্টিং না? G7 এর সম্পর্কটা কি আগের মতো আছে? ট্রাম্পে সেকেন্ড টার্মে ক্ষমতায় এসে যেটা করছেন, যেটা দেখা যায় যে সে পুরো ওয়ার্ল্ড ইকোনমি বা তাদের অ্যালায়েন্স সহ যারা আছে মৃত্যুদের সহ সবাইকে একটা জার্ক দিয়েছে, একটা ঝাঁকুনি দিয়েছে, যেটা এর আগে কোনো আমেরিকান গভর্নমেন্ট এসে দেয়নি। এবং এই ঝাঁকুনিটা দিচ্ছে আরেকটা জিনিস বোঝানোর জন্য যে আমেরিকার যে ইকোনমিক পাওয়ারটা যে কত স্ট্রং এবং আমেরিকা অন্যান্য দেশগুলোর জন্য কিভাবে ম্যাটার্স করে সেটা একটা সে বোঝানোর চেষ্টা করছে। আর যারা অ্যাফেক্টেড কান্ট্রিজ যেটা আছে, আমরা যদি ইউরোপিয়ান ইউনিয়নের কথা বলি, ইউরোপিয়ান দেশগুলির কথা বলি, দে আন্ডারস্টুড দেয়ার ভালনারেবিলিটিস। এই যে জার্কটা থেকে তারা তাদের ভালনারেবিলিটি জায়গাটা বুঝে গেছে। যখন যদি বলা হয় যে আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়নের সিকিউরিটি স্পন্সর করবে না, তাহলে নেটো শেষ। ইউরোপিয়ান ইউনিয়ন ইজ ডিফেন্সলেস। আমেরিকার প্রোটেকশন ছাড়া, সাপোর্ট ছাড়া দে আর ডিফেন্সলেস। সো they also realize their vulnerabilities. এতদিন ভালো ছিল, ভালো সুসম্পর্ক সবকিছু ছিল, আমেরিকা was very generous to defend their allies in the NATO, but এখন the situation change হয়ে গেছে. They understood their vulnerabilities. So there will be the geopolitical issues গুলো আর একটু রিশেপ হবে, এখানে রিফাইন্ড হবে। আমেরিকার যে ট্যারিফ ওয়ার, সেটা তো একটা ইকোনমিক অ্যাসপেক্ট আছে, বা সেটার একটা মিলিটারি বা ইমেজগত ন্যারেটিভগত অ্যাসপেক্ট আছে। তো সেই জায়গাটা থেকে যেমন যে আমি একটা উদাহরণ দিই যে আমেরিকা তার দেশে চাইনিজ যত শিপ আসতেছে, যত জাহাজ আসতেছে, সেগুলোর উপরে প্রায় $30 করে ট্যারিফ দিচ্ছে। আবার যেগুলো ইনডাইরেক্টলি আসতেছে, চায়নার মানে জাহাজ নিয়ে আসতেছে কিন্তু অন্য দেশের, সেটার উপরে প্রায় $18 করে ট্যারিফ দিচ্ছে এক্সট্রা অন টপ অফ এভরিথিং। পৃথিবীর প্রায় 50% জাহাজই চায়নার এখন, মানে স্পেশালি যেগুলা কার্গো বহন করে। এবং চায়নার এখন যে শিপ বিল্ডিং ক্যাপাসিটি সেটা আনম্যাচড পৃথিবীতে, এই মুহূর্তের কথা বলতেছি। জাহাজটা এমন না যে আমি কালকে বানায় ফেললাম। হ্যাঁ, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইন্ডিয়া হয়তো এখানে একটা অপরচুনিটি নিবে জাহাজ ইন্ডাস্ট্রিতে আরো বড় হওয়ার, বাট চায়নার জাহাজ ছাড়া হঠাৎ করে সমুদ্র তো কেমনে চলবে, এটা একটা দিক। আবার এই যে সে ইউরোপকে অনেক প্রেশার দিচ্ছে, ইনফ্যাক্ট সে ইন্ডিয়াকে অনেক প্রেশার দিচ্ছে, ট্রাম্প প্রচুর প্রেশার দিচ্ছে সব দিক থেকে। তো এই যে ইউরোপ এবং ইন্ডিয়াকে সে প্রেশার দিচ্ছে, তার একটা চিন্তা সেটা হচ্ছে যে প্রেশার দিলে সে আরেকটু ওবিডিয়েন্ট হবে, ট্রাম্পের ভাষায়, যেন সে আরো ডমিনেট করতে পারে এবং এরা যেন কোনো দুষ্টামি না করে এবং এরা কথা শুনে আরো। ইভেন সে কানাডাকে এই উদ্দেশ্যে এসে প্রেশার দিচ্ছে যেন কানাডা আরো বেশি ওবিডিয়েন্ট হয়। বাট এই পুরো জিনিসটা কি ব্যাকফায়ার করতে পারে না? ইন দ্য সেন্স ইউরোপ আরো বেশি রাশিয়া এবং চায়না ডিপেন্ডেন্ট হয়ে গেল, বা ওইদিকে আরো বেশি ঝুঁকে গেল। ইন্ডিয়া আরো চিন্তা করলো যে না, আমি আর মানে শুধু আমেরিকামুখী না হয়ে আমি চিন্তা করি যে চায়নার সাথে সম্পর্ক বেটার করি, কারণ ইন্ডিয়া অলরেডি এই ধরনের কথা বলছে যে চায়না আমাদের প্রতিদ্বন্দ্বী না, অ্যান্ড চায়না আমাদের শত্রু না, চায়না আমাদের কম্পিটিশন, ফেয়ার কম্পিটিশন। অ্যান্ড দেন জাপান অলরেডি সাউথ কোরিয়া সহ চায়নার সাথে মিটিং এ বসছে, যেটা আগে কখনো হয় নাই। আসলে আপনার অ্যানালাইসিস কি? আচ্ছা, প্রেসিডেন্ট ট্রাম্প তো উনি হি ইজ মোর অফ এ ট্রানজ্যাকশনাল প্রেসিডেন্ট দেন ডিপ্লোম্যাটিক প্রেসিডেন্ট। ওনার কাছে ব্যবসার বিষয়টা কিন্তু সামনে চলে আসছে বেশি। সোফার তার যে পলিসি, যেটা অ্যাগ্রেসিভ পলিসি, এটা আমার কাছে মনে হয়েছে ইজ মোর অফ প্রেশার ট্যাকটিক, যেটা আপনি বললেন যে আরেকটু অবিডিয়েন্ট থাকা, টু রিমেইন আন্ডার হিজ অ্যাম্বিট, তার নিয়ন্ত্রণের ভিতরে থাকা। এই যে প্রেশার ট্যাকটিক্স দিল, কারো ট্যারিফ বাড়াই দিল, আবার একটু ওটাকে স্থগিত করে দিল। ইউরোপ, চায়না ছাড়া বাকি সবারটা তো 90 ডেজ স্থগিত করে দিচ্ছে, 10% ট্যারিফটা রেখেছে। আর চায়নারটা বাড়ায় যাচ্ছে, চায়নাও বাড়াচ্ছে। আবার রিসেন্টলি একটা নিউজ আসছে যে ট্রাম্প ইজ অপটিমিস্টিক যে 3-4 সপ্তাহের ভিতরে সে চায়নার সাথে একটা ডিল করতে পারবে। টোটাল জিনিসটা হচ্ছে একটা এস এ প্লে, আমার কাছে মনে হয়। চাপ দাও, ওরে একটু ছাড় দাও, ওরেকে ধরো, আর একটু চাপ দাও। মিনওয়াইল ব্রিক্স এর বিষয়টাও কিন্তু এর মধ্যে চলে আসে। এই যে প্রেশার যেটা দিচ্ছে, ট্যারিফ যেটা দিচ্ছে, এখানে ব্রিক্স নিয়ে যারা প্লেয়ার্স, যারা ব্রিক্স নিয়ে যারা হুইচ থ্রেটেন্স ডলার্স, ইন্টারন্যাশনাল ডিডলারাইজেশনের জন্য যারা ব্রিক্সের যে একটা কনসেপ্ট আছে, ওখানে যারা প্লেয়ার আছে তাদেরকেও কিন্তু এটা থ্রেট দেয়া, চাপ দেয়া। তো সবকিছু মিলে একটা খেলা চলছে এখন, একটা খেলা চলছে। এবং খেলাটা কোথায় শেষ হবে আমার মনে হয় না, কারণ এত বেশি প্রেশার দিতে গেলে সারা দুনিয়াকে প্রেশার দিল, তাহলে তো আমেরিকা চলবে কিভাবে?
চলতে পারবে, সার্ভাইভ করতে পারবে? সার্ভাইভ হয়তো করতে পারবে, বাট তার এখানে ইকোনমিক ইম্প্যাক্টটা কি হবে? কারণ অলরেডি অনেক আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কস বা স্কলার্স যারা আছেন তারা কিন্তু এক্সপ্রেস কনসার্ন অ্যাবাউট দ্য রিসেশন অ্যান্ড ইকোনমিক ইমব্যালেন্স অ্যান্ড এগুলো নিয়ে কিন্তু তারা তাদের উদ্বেগের জায়গাটা প্রকাশ করেছে, যে তাদের স্টক মার্কেট ট্রিলিয়নস অফ ডলার লস করছে, সবকিছু নিয়ে মিলে। সো আমার কাছে ওভারঅল মনে হচ্ছে যে এটা ট্রাম্পের একটা ম্যাসিভ প্লে চলতেছে, যেটা বললেন আপনি, যে সবাইকে একটু নিয়ন্ত্রণে রাখা, তাদের একটু হাত ধরে রাখা, সেটার জন্য আর কি। চায়নার সাথে আমার মনে হয় না চায়নার সাথে আমেরিকা একটা সেটেলমেন্টে চলে আসবে। চায়না ইজ এ ম্যানুফ্যাকচারিং হাব, গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব, গ্লোবাল সাপ্লাই চেইন হাব। তো সেখান থেকে সবকিছু বাদ দিয়ে দিলে তো দে হ্যাভ অ্যান এফেক্ট ইন আমেরিকান মেইনল্যান্ড। এখানে ডলারের যে ডমিনেশন, সেটা তো একটা আস্থার প্রতীক অনেক বছর ধরে বিভিন্ন দেশের কাছে। বাট এই যে ট্রাম্পের যে প্রেশার ট্যাকটিক বলি, প্লে বলি, স্ট্র্যাটেজি বলি, রিস্ক সে যেটা নিছে, সেটাতে আপনার কাছে মনে হয় না যে এইটা ডলারের যে আস্থার জায়গা, সেটাকে ব্রিক্সকে আরো হেল্প করলো এই জিনিসটা? কারণ ব্রিক্সের যে পয়েন্টটা, যে আমাদের ডলারের বাইরে গিয়ে একটা কারেন্সি লাগবে, আমার শুধু ডলার ডিপেন্ডেন্ট না হয়ে আমার আরেকটা সুইফট কোড লাগবে, একটা ডিফারেন্ট মেথড লাগবে। এবং এটা তো এখন আরো সবাই এটা কনভিন্স করাটা আরো ইজি হয়ে গেল না, যে হ্যাঁ আসলেই তো, বিকজ আমি ডলার ডিপেন্ডেন্ট কেন থাকবো পৃথিবী? জি, আমি যেটা বলছিলাম যে এই ট্রাম্পের সেকেন্ড টার্মে এসে উনি যে একটা গ্লোবাল ইকোনমিক জার্ক তৈরি করলেন, এটা সামনের দিকে গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেম বা ট্রেড সিস্টেম সবকিছু কিন্তু একটা পরিবর্তন আনবে। ব্রিক্সের যে অল্টারনেটিভ কারেন্সির যে বিষয়টা আসছে, সেটা হচ্ছে এখন তো গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেম চলছে অ্যারাউন্ড ডলার। তো ব্রিক্সের মাধ্যমে যে ডলারাইজেশনের যে কনসেপ্টটা উঠে আসছে, এই কনসেপ্টটা ম্যাটেরিয়ালাইজ হতে আরো সময় লাগবে। ইট উইল টেক টাইম। কারণ এই ডলারাইজেশনের ক্ষেত্রে ইউরোপিয়ান ব্রিক্সের এই কনসেপ্টটা কতটুকু নিবে সেটার প্রশ্ন আছে। আমেরিকার যে প্রেশার যেটা আছে, সেটা থেকে কি ইউরোপিয়ান ইউনিয়ন বের হয়ে আসতে পারে, বের হয়ে এসে ব্রিক্স এর ডলারাইজেশন কনসেপ্টকে কতটুকু সাপোর্ট দিতে পারবে? এখন যে ফাইন্যান্সিয়াল সুইফট সিস্টেম বা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স সিস্টেম যেটা আছে, এর প্যারালাল ব্রিক্স যদি আর একটা ফাইন্যান্স সিস্টেম দাঁড় করাতে যায়, এটা কিভাবে কনফ্লিক্ট করবে? এই জিনিস হয়তো সামনের দিকে আসবে, বাট ডেফিনেটলি দেয়ার উইল বি চেঞ্জ। কারণ এই ট্রাম্পের ইকোনমিক অ্যান্ড ট্রেড জার্কিং ট্যারিফ, এই ট্রেড ওয়ারের পরে ডেফিনেটলি দেয়ার উইল বি সাম চেঞ্জ ইন ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম। আর ব্রিক্স এটা কতটুকু অ্যাডভান্স করতে পারবে, উইল হ্যাভ টু সি। লাস্ট আমরা যে জায়গায় আসবো সেটা হচ্ছে যে নেক্সট ইসরায়েলের স্টেপগুলো কি হইতে পারে, মানে সে এক্সপ্যান্ড কোন দিকে করতে পারে? ইসরায়েল হ্যাজ গট এন হিউজ অপরচুনিটি অ্যান্ড এক্সকিউজ। এই মুহূর্তে খুব মারাত্মক একটা সুযোগ তার সামনে, এবং একটা এক্সকিউজও আছে। এবং ওই অক্টোবর 7 থেকে এই পর্যন্ত যত ডেভাস্টেশন সে করছে, ইন্টারন্যাশনাল কমিউনিটি কিন্তু তাকে রেজিস্ট করার মতো মিনিংফুল কোনো এফোর্ট নেয়নি। আর যেটা বলে যে এটা নেতানিয়াহু সবসময় যেটা বলে তার যে মেইন অবজেক্টিভ যেটা, সেটা ফুলফিল হয় না। আমার কাছে মনে হয় তার মেইন অবজেক্টিভটাই হচ্ছে প্যালেস্টাইনদের এখান থেকে বিদায় করে দেওয়া। এখনকার যে ফার্স্ট সিজফায়ারের পরে যে স্টেপগুলো নিচ্ছে, আমার কাছে মনে হচ্ছে হি ইজ ড্রাইভিং টুয়ার্ড দ্যাট ডাইরেকশন। এবং প্রেসিডেন্ট ট্রাম্পের যে দ্য কনসেপ্ট, দ্য রিভিউরি অফ দ্য মিডল ইস্ট, এটা মনে হয় তাকে আরো বেশি এনকারেজ করছে, এটা আমার কাছে মনে হয়। সো প্যালেস্টাইনিয়ানস উইল হ্যাভ এ ভেরি টাফ টাইম। তারা কি অবস্থায় থাকবে ফাইনালি, ইন্টারন্যাশনাল কমিউনিটির সাপোর্ট তো অবশ্যই লাগবে, স্পেশালি দ্য আরব ওয়ার্ল্ড। এখানে কেন ইসরায়েলের সাথে টার্কির আসলে কখনোই যুদ্ধ হয় না বা যুদ্ধের কথাটা আসে না? ইজ ইট বিকজ টার্কি নেটোর মেম্বার, নাকি টার্কি একটা সিগনিফিকেন্ট মিলিটারি পাওয়ার? কারণ কম্পারেটিভলি ইসরায়েলের অনেক কাছে টার্কি টেকনিক্যালি, অ্যান্ড টার্কিতে ক্লিয়ারলি একটা অ্যান্টাই ইসরায়েল সেন্টিমেন্ট আছে। এইটা কেন কখনো সামনে আসে না এই ডিসকাশনটা? নাকি ইট ইজ লাইক সবাই জানে এদিকে যাওয়া যাবে না? না, টার্কি এবং ইসরায়েল কিন্তু দে হ্যাড এ ডিপ্লোম্যাটিক রিলেশন ফর লং টাইম, বহুদিন যাবত আছে। তাদের মিলিটারি কোঅপারেশন আছে, তাদের মিলিটারি ট্রেনিং এক্সচেঞ্জ প্রোগ্রাম ছিল, সবকিছুই আছে তাদের মধ্যে। এখন কোন পর্যায়ে আছে এটা আমি ঠিক শিওর না। যেমন পিস ফ্লোটিলা যেটা এসেছিল এরদোয়ানের সময় আর্লি 2000, তখন তো ইসরায়েলি কমান্ডার ওখানে অ্যাটাক করলো, লোকজন মেরে ফেললো, বাট স্টিল টার্কি ওয়াজ কিছু করতে পারেনি। টার্কির সাথে ইসরায়েলের যুদ্ধটা হওয়ার মতো কোনো সিচুয়েশনও ছিল না, সিচুয়েশন তৈরিও হয়নি। ইভেন আরব ইসরায়েল ওয়ার যতগুলো হয়েছে সেক্ষেত্রে টার্কি কিন্তু মোটামুটি একটা নিউট্রাল পজিশন মেনটেন করে চলছে। দে ডিড নট এনগেজ উইথ টার্কি বিকজ অফ দেয়ার ডিপ্লোম্যাটিক রিলেশনস, ওইগুলোর কারণে। তাদের মধ্যে এখনো ডিপ্লোম্যাটিক রিলেশনস আছে, বাট এই মুহূর্তে টার্কি এবং ইসরায়েলের সাথে কনফ্লিক্ট হওয়ার মতো কোনো সিচুয়েশন তৈরি হয়। আপনার কাছে মনে হয় না যে গিভেন দ্যাট সিরিয়া এত বেশি কিছু বলতেছে, অ্যান্ড সিরিয়াতে
Syria will become like a proxy for Turkey, a resistance against Israel. Maybe not a very strong resistance, but a strong resistance like maybe. না, সিরিয়াকে প্রক্সি হিসেবে ইউজ করে হোয়াট টার্কি উইল অ্যাচিভ এগেইনস্ট ইসরায়েল, তাদের কাছে সে ধরনের কনফিডেন্স কিছু নাই, তো আমি দেখি না। টার্কির মেইন ইন্টারেস্ট যেটা হচ্ছে যে কুর্দিশ রিজিয়ন দিয়ে যেন কোনো ইন্ডিপেন্ডেন্ট স্টেট না হয়, দ্যাট ইজ দ্যার ফোকাস। তো টার্কির এই জন্য তাদের ওই যে সিরিয়াতে তারা যে এয়ারবেস যেখানে পজিশনটা নিয়েছে, দ্যাট উইল ডিফেন্ড দ্যাট। হুতির মতো একটা ছোট গ্রুপ, এবং টার্কি, আমার ধারণা যেটা টার্কির প্রেজেন্স এবং টার্কির এই যে অপোজিশন টু ইন্ডিপেন্ডেন্ট কুর্দিশ স্টেট, এটার কারণে ইসরায়েল মনে হয় না খুব বেশি টার্কিকে ডিস্টার্ব করবে এটা নিয়ে। হুতিরা এত ছোট একটা দল, বাট স্টিল দে আর স্টিল ভেরি রেলেভেন্ট, এবং তারা এখনো মিসাইল মারতে পারতেছে, বম্বিং করতে পারতেছে। তাদেরকে যদি অ্যাটাক করা হয়েছে, খুব রিসেন্টলি কয়েকবার অ্যাটাক করা হয়েছে। হাউ আর দে রেলেভেন্ট কম্পেয়ার টু তারা এত ছোট একটা বাহিনী বা এত ছোট একটা ফোর্স? তালেবান ওয়াজ আ স্মল ফোর্স। আমেরিকা তো 20 বছর আফগানিস্তানে ছিল, বাট দে হ্যাড টু কাম আউট লিভিং এভরিথিং বিহাইন্ড, সবকিছু চলে আসছে। সো ইট ইজ দ্য স্ট্রেংথ অ্যান্ড রেজিস্ট্যান্স অ্যান্ড স্ট্রেংথ। আর একটা জিনিস হচ্ছে যে দুইটা কিন্তু অ্যাসিমেট্রিক ফোর্স। আমেরিকা হচ্ছে খুব হাইটেক ফোর্স, আর এরা হচ্ছে খুব লো টেক আর নো টেক ফোর্স। সো একটা দুইটা মিসাইল মারে অ্যাচিভমেন্টটা কি? আমি সবসময় চিন্তা করি অ্যাচিভমেন্ট কি হচ্ছে, আমি সবসময় ওইটাই চিন্তা করি। এটা যেমন হুথিরা যে মিসাইল মারছে, ইসরায়েলে মারুক আর ওই রেড সিতে মারুক, আলটিমেটলি অ্যাচিভমেন্টটা কি? অ্যাচিভমেন্ট থাকলে তখন বলা যায় যে না, দে আর ডুইং সামথিং মিনিংফুল, বাট আদারওয়াইজ। আপনার কাছে কি মনে হয় না যে হুতিরা তো আসলে নিজেরা করতে পারবে না, মেবি হুতিদের পিছনে কেউ সাপোর্ট করতেছে? যেটা অভিযোগ যেটা আছে সেটা হচ্ছে ইরান ইজ সাপ্লাইং দ্য মিসাইলস, যেটা ওয়েস্টার্ন বা আমেরিকান ইসরায়েলি যেটা কমপ্লেইন যেটা আছে, অভিযোগ আছে যে হুথিজ আর সাপ্লাইং দ্য মিসাইলস, বা হুথিজ সেজ নো, ইরান বলে যে না, আমরা কাউকে কিছু দিচ্ছি না, দে আর মেকিং দেয়ার ওন মিসাইলস। সো এই অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দিয়ে চলতেছে ক্রাইসিসটা। বাট হুথিরা সিগনিফিক্যান্ট কোনো, ইন কেস যদি আমেরিকার ইরানের যুদ্ধ যে বেঁধেই যায়, হুথিদের রোলটা কি হবে? হুথিদের রোলটা এই সীমিতই থাকবে রেড সিতে, ডিসরাপ্টিং দ্য শিপিং, এতটুকু অবধি সীমিত থাকবে। হয়তোবা তারা কিছু ট্রুপস কন্ট্রিবিউটও করতে পারে, এর বেশি তো কন্ট্রিবিউট করার সুযোগ নাই। হয়তোবা আমেরিকার যারা মিত্র আছে মিডল ইস্টে, এদেরকে হয়তো কিছু অ্যাটাক করবে। কনফ্লিক্টটা তখন একটু পুরো মিডল ইস্ট জুড়ে ছড়ায় যায়, সেটা ইরান হোক, তাদের যে অ্যালাইস যারা আছে হুথি, বা সিরিয়াতে যে ফ্যাকশনটা আছে হিজবুল্লাহ, পুরো মোটামুটি মিডল ইস্টে যে কনফ্লিক্টটা ছড়ায় পড়বে। যদি এই 4 বছর মিনিং 2028 পর্যন্ত যদি একটা ডলারাইজেশনের রাস্তা ওপেন হয়, অর যদি এই ট্যারিফ ওয়ার অ্যান্ড এভরিথিং, যদি ব্রিক্স অ্যাটলিস্ট ইন পারসেপশন বিকামস আ স্ট্রঙ্গার ইকোনমিক কোলাবোরেশন দেন G7, then আপনার কাছে কি মনে হয় there will come a time in next 5-10 years where BRICS, because of pressure, মানে not because of Muslim sentiment, but BRICS আমেরিকাকে আরো প্রেশার এবং কোণঠাসা করার জন্য সর্ট অফ একটা কোল্ড ওয়ারে, তখন আমেরিকার জন্য ইসরায়েলকে এরকম সাপোর্ট দিয়ে যাওয়াটা, মানে ব্লেটেন্ট সাপোর্ট দিয়ে যাওয়াটা in next 5 to 10 years will become difficult, given that ইসরায়েলের মিলিটারি IDF is very small. তাদের বহু থাকতে পারে, ড্রোন থাকতে পারে, মিসাইল থাকতে পারে, বাট ইন টার্মস অফ হিউম্যান রিসোর্স IDF ইজ আ স্মল ফোর্স। এবং আমি যদি ইসরায়েলের ইকোনমি বলি, $500 বিলিয়ন ইকোনমি, এটা খুব বড় কোনো ইকোনমি না। সো আমেরিকা পারতেছে গত 75 বছর ধরে, ইটস বিকজ আমেরিকাকে অ্যাকাউন্টেবল করার মতো কেউ নাই। বাট নেক্সট 5-10 ইয়ার্সে গিভেন ট্রাম্প যা কিছু করতেছে, পৃথিবীতে আমেরিকার ইমেজ এবং ইকোনমিক যে ক্রাইসিস দেখা যাচ্ছে, একটা সেই ওয়ার্ল্ড ওয়ার 1 এবং 2 এর সময় ইংল্যান্ডে যে ডিপ ডিপ্রেশন ছিল, এরকম একটা ডিপ ডিপ্রেশনের একটা সম্ভাবনা আমেরিকাতে দেখা যাচ্ছে। ইজ দেয়ার আ চান্স ইন নেক্সট 10 years উইল সি দ্যাট আমেরিকা ব্লেটেন্ট সাপোর্ট টু ইসরায়েল কমাই দিবে বিকজ অফ টু কিপ দেয়ার ইমেজ হাই? আমার যেটা মনে হয়, অ্যাবসলিউটলি মাই পার্সোনাল ভিউ, আমার ব্যক্তিগত মতামত, ইন দ্য foreseeable future, America will continue its support towards Israel. সেটা ইকোনমিক সাপোর্ট অ্যান্ড মিলিটারি সাপোর্ট অ্যান্ড পলিটিক্যাল সাপোর্ট, এটা ইন দ্য ফোরসিয়েবল ফিউচার পর্যন্ত তারা এই সাপোর্টটা কন্টিনিউ করবে। আর এই প্রেজেন্ট যে প্রেশার ট্যাকটিক্স যেটা আছে, এটা যদি আর একটা যেটা আমার মনে হয়, ব্রিক্স নিয়ে যে অপটিমিজমটা তৈরি হয়েছিল চায়না, যারা ব্রিক্স এর ফাউন্ডিং কান্ট্রিজ গুলো নিয়ে অপটিমিজম যেটা তৈরি হয়েছিল, সেটাকে অঙ্কুরে বিনষ্ট করার জন্য বা একটু চাপে ফেলার জন্য মেবি এই যে ম্যাক্সিমাম প্রেশার ট্যাকটিক বা ট্রেড ওয়ার যেটা আছে, দিস কুড বি ওয়ান ট্যাকটিক্স হতে পারে। সো ভবিষ্যতেও যদি আবার এই ব্রিক্স অ্যান্ড ডলারাইজেশন কনসেপ্টটা মাথাচাড়া দিয়ে ওঠে, তখন হয়তো অ্যানাদার রাউন্ড অফ ট্রেড ওয়ার বা ইকোনমিক ওয়ার হয়তো আবার আমাদেরকে দেখতে হবে।
কারণ এই ডি-ডলারাইজেশনটা আমেরিকা কখনোই মেনে নিবে না, তা তো নাই। কখনোই মেনে নিবে না। সো উইল হ্যাভ টু বি রেডি ফর অ্যানাদার রাউন্ড অফ ট্রেড ওয়ার যদি ডি-ডলারাইজেশন কনসেপ্ট আবার মাথা চাড়াই দিয়ে আসে। কোনো সন্দেহ নাই যে এবার যে ট্যারিফ ওয়ারটা শুরু হয়েছে এটা একটা বড় কারণ হচ্ছে ব্রিক্সকে ছোট করা বা প্রেসারে রাখার জন্য। বাট এই প্রেসারটাকে আবার ব্রিক্স যেসব দেশগুলো আছে, ইন্ডিয়া ইজ ওয়ান, আন্ডার প্রেসার। চায়না তো আছেই, ব্রাজিল ইট ইজ দেয়ার, সব দেশগুলোই আছে যারা লিডিং কান্ট্রিজ যেগুলো আছে, ফাউন্ডার কান্ট্রিজ। বাট খুবই ইন্টারেস্টিং, রাশিয়া তো অলরেডি আন্ডার স্যাংশন। খুবই ইন্টারেস্টিং হচ্ছে দেখার বিষয় যে ব্রিক্স নেশনগুলা কি এটাতে উল্টা আরো সর্ট অফ এই প্রেসারে আরো রেজিলিয়েন্ট হয় নাকি মোর অফ তাদের মধ্যে ইউনিটিটা কমে যায়, দেখার বিষয় আছে। বাট দে উইল গো স্লো, কারণ যেসব দেশগুলো প্রেসারে আছে দে হ্যাভ হিউজ স্টেক ইন ইউএসএ, ট্রেডের স্টেক যেটা আছে। সো ওইটাকে তারা এই মুহূর্তে সেটা স্যাক্রিফাইস করতে পারবে না, অল্টারনেটিভ মার্কেটও তাদের নাই। সো দে উইল হ্যাভ টু গো ভেরি স্লো। মানে ইন্ডিয়ার কথা চিন্তা করেন, এত বড় দেশ, আমেরিকাতে যে ট্রেড স্টেকটা আছে এবং ওইটা যদি অ্যাফেক্টেড হয়, ইন্ডিয়া তো ওই পরিমাণ ওই বিগ মার্কেট তো সে ইমিডিয়েটলি খুঁজে পাবে না। সো দে উইল হ্যাভ টু গো স্লো, হয়তো স্লো যাবে। বাট চায়না ইজ ডিফারেন্ট, চায়না ইজ এক্সেপশনাল। চায়নার ক্যাপাসিটি ইজ হিউজ। চায়নাকে চাইলেই কেউ ফেলে দিতে পারবে না, কারণ সে যে গ্লোবাল সাপ্লাই চেইনে যে তার যেটা ডমিনেন্ট রোল যেটা সে তৈরি করে নিয়েছে, তাকে ছাড়া চলবে না। সো তাকে চাইলেই ফেলে দিতে পারবে না। থ্যাংক ইউ স্যার, আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম আপনার এক্সপিরিয়েন্স থেকে এবং অবজারভেশন থেকে। তো ইনশাল্লাহ আমরা আরও কোনো একটা খুব রেলেভেন্ট টপিক নিয়ে আমরা আবারও ফিউচারে ডিসকাস করব। আপনার সময়ের জন্য থ্যাংক ইউ। Thank you so much for the invitation once again. জি, থ্যাংক ইউ।